যে বিষয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি বিশাখানন্দজিকে। নমস্কার আপনাকে বেঙ্গল নিউজ গ্রাফে। প্রসঙ্গটা সরাসরি বাংলাদেশ, কারণ আমরা দেখেছি 2-3 মাস ধরে বাংলাদেশের যা পরিস্থিতি এবং নতুন হাসিনার সরকার পড়ে গিয়ে নতুন অন্তর্বর্তী সরকার বাংলাদেশে তৈরি করা হলো। কিন্তু মূলত যে বিষয়টা, যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে হাসিনা সরকারের সাথে ভারতবর্ষের যে সরকার, ভারতের যে একটা সুসম্পর্ক ছিল, নতুন সরকার গঠন হওয়ার পর কিন্তু সেই সম্পর্ক কিছুটা চির ধরেছে। মানে নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক ততটা মধুর নয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি এই সম্পর্কের ফাটল আরো বাড়তে থাকে, আগামী দিনে বাংলাদেশের ইকোনমিক্যাল বা অর্থনৈতিক ভবিষ্যৎটা কি? কারণ অনেকটাই বাংলাদেশ কিন্তু ভারতের উপরে ডিপেন্ড করে, অন্ধকার একটাই শব্দ, অন্ধকার। তার মূল কারণ হচ্ছে যে আদানি পাওয়ারটা আপনার ঝাড়খণ্ডে লোকেটেড, ওখান থেকে আপনার পাওয়ার আসছে বাংলাদেশে। ধরুন আদানি পাওয়ার বন্ধ করে দিল ভারত সরকার, এরপরে আপনার নিউক্লিয়ার রিঅ্যাক্টর একটা তৈরি হচ্ছিল, নিউক্লিয়ার পাওয়ার স্টেশন রিঅ্যাক্টর নয়, রাশিয়ার মতো ছিল, ভারতের মতো ছিল। আর ইন্ডিয়ান প্রমোটাররা, রাশিয়া কিন্তু ভারতের বন্ধু দেশ, ইন্ডিয়ান এবং রাশিয়ান প্রমোটাররা যদি ওটার কাজ বন্ধ করে দেয়, তার মানে ফিউচারে যে পাওয়ার জেনারেশনের স্কোপ ছিল ওটা বন্ধ হয়ে যাবে। 3 নম্বর কথা হচ্ছে যে বাংলাদেশ অনেকটাই কিন্তু মানে এক্সপোর্ট যদি বলেন, বাংলাদেশ মূলত দেয় হচ্ছে আপনার টেক্সটাইলস, এবং পৃথিবীর 16% টেক্সটাইল ইন্ডাস্ট্রি ধরে রেখেছে বাংলাদেশ। এবার এই কটনটা কোথা থেকে আসছে? না, ইন্ডিয়া থেকে আসছে। চিপ ফ্যাব্রিক, গুড ফ্যাব্রিক পেয়ে যাচ্ছে। এবার কটনটাই যদি না থাকে, তাহলে 1 কোটি মানুষ যারা বাংলাদেশে থাকেন এই টেক্সটাইল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, তারা প্রথমত বেকার হয়ে গেলেন। দ্বিতীয় কথা হচ্ছে টেক্সটাইলস ইন্ডাস্ট্রি থাকার দরুন আপনার পোর্ট, ট্রান্সপোর্ট এবং জাহাজ ইন্ডাস্ট্রি একটা আলাদা করে বাংলাদেশে ডেভেলপ করেছে, তারাও কিন্তু আপনার জবলেস হয়ে যাচ্ছে। তো এই একটা ব্যাপার রয়েছে। চতুর্থ ব্যাপার, যেটা আমি আর বেশি লম্বা করতে চাই না যদিও, যে ভারত থেকে পেঁয়াজ, টমেটো ইত্যাদি বহু পণ্য, মানে খাদ্য পণ্য আপনার বাংলাদেশে যাচ্ছিল। এবার যদি রিলেশন খারাপ করে দেন, ওগুলো যাবে না। উল্টো দিকে ইলিশ মাছ যেগুলো ভারতে রপ্তানি হতে পারতো, সেই ভারতের মার্কেটে ইলিশ মাছ আসছে না। মানে আমি হয়তো কম দামে ইলিশ খেলাম, কিন্তু শুধু ইলিশ খেলে তো সারা বছর আমার পেট চলবে না, আমার সংসার চলবে না। তো এই সমস্ত জায়গাগুলো একটা বিশাল ফাটল ধরবে এবং বাংলাদেশ দেখতে গেলে কিন্তু নিঃশেষ হয়ে যাবে। শুধুমাত্র যে মানে আমরা খাবার সরবরাহ করি বা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত, ভারতের সাথে লিঙ্ক আছে তা নয়, একটা বড় সংখ্যক চিকিৎসা ব্যবস্থাও, মানে চিকিৎসক মেডিকেল যেটা, সেটা কিন্তু নির্ভর করে এই ভারত থেকে। কারণ বাংলাদেশের সেভাবে উন্নত চিকিৎসা ব্যবস্থা থেকে ভারতের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত। সেখান থেকে দাঁড়িয়ে বিভিন্ন চিকিৎসার জন্য তারা ভারতবর্ষে আসছে এবং বিশেষ করে মূলত কলকাতায় একটা বড় সংখ্যক বাংলাদেশি, তারা কিন্তু চিকিৎসার জন্য, শুধুমাত্র ট্রিটমেন্ট করানোর জন্য আমাদের এই কলকাতা বা পশ্চিমবাংলায় আসে। তো এইখানেও তো অনেকটা কোপ পড়বে, মানে কি মনে হয়? মেডিকেল ট্যুরিজম শুধু নয়, আপনার মেডিকেল ট্রেনিং বলুন, অন্যান্য ভোকেশনাল ট্রেনিং বলুন, সেগুলোর জন্য কিন্তু বাংলাদেশিরা ইন্ডিয়াতে ঢোকে। তাহলে আমি ইলিগাল ইমিগ্রেন্টসের কথা বলবো না, তারা ঢুকে তাদের কাজ সে ফেরত চলে যায়। আপনি যদি বলেন যে আর্টিফিশিয়াল জুয়েলারির একটা বিশাল মার্কেট ইন্ডিয়া থেকে বেরোচ্ছে, এখানেও একটা বড় কথা রয়েছে। এইগুলো সমস্ত কিছুই কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে। মানে যে 3টে পার্ট থাকে না, এডুকেশন, ট্রেনিং আর তৃতীয় হচ্ছে আপনার প্রফেশন, 3টে জায়গায় কিন্তু বাংলাদেশ মারাত্মকভাবে ঝাড় খেতে চলেছে। এটা নিয়ে আমি নিশ্চিত করে আপনাকে বলতে পারি। সেখান থেকে দাঁড়িয়ে এখন যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, উনি বেসিক্যালি এটাই বলছেন নাকি? 700 কোটি টাকার সাইফিনিং এর বদনাম রয়েছে ওনার নামে। উনি যে ব্যাংকটা তৈরি করেছিলেন, যার জন্য উনি নোবেল পিস প্রাইজ পেয়েছেন, আমি জানি না কি করে উনি পান, সেই ব্যাংকটার ওপর অভিযোগ রয়েছে। এবং এটা আমার কথা না, মিশিগান স্টেট ইউনিভার্সিটির মতো একটা ডিমড ইনস্টিটিউট রিসার্চ ওয়ার্কে বলছে যে ওই গ্রামীণ ব্যাংক থেকে যারা যারা টাকা নিয়েছে 30 বছর ধরে টাকা শোধ করতে পারেনি। গ্রামীণ ব্যাংকের আধিকারিকরা বলে যে তুমি তোমার হার্ট বেচো, কিডনি বেচো, লিভার বেচো, আমার পয়সা দাও, বাচ্চা কাচ্চাদের বেঁচে দাও। বেশিরভাগ মানুষ যারা একবার গ্রামীণ ব্যাংকে লোন নিয়েছে, তারা কিন্তু শোধ করতে পারেনি। তার 2টো কারণ: 1, হাই ইন্টারেস্ট রেট; 2, একটা লোন শোধ হতে হতে আরেকটা লোন চাপিয়ে দিচ্ছে। মানে আমি কিরকম ভাবে বলছি আপনাকে, আপনি ধরুন একটা মাইক্রো ক্রেডিট নিলেন, কত নিলেন? 20,000 টাকা, সামান্য টাকা, খুব বড় না। আপনার উপর একটা বড় লোন রয়েছে। 1, দ্বিতীয় কথা হচ্ছে আপনি খুব
কম সময়ের মধ্যে লোনটা আপনাকে মানে ফেরত দিতে হচ্ছে। যে আপনি আজ সোমবার টাকা নিলেন, বলে দিল যে শুক্রবার আসবো, প্রথম ইএমআইটা নেবো। এবার আপনি টাকাটা দিতে পারছেন না বা দিয়ে দিচ্ছেন, আপনাকে বলা হলো তুই একটা কাজ কর, তুই তোর সোনাটা বন্ধক রেখে তুই বাকি যেটা আছে পুরোটা দিয়ে আর টাকাটা চুক্তা করে আর আবার নতুন লোন নিয়ে নে। এবার আপনার 20,000টা দেখা গেল যে 6 মাস পরে ওটা হয়ে গেল 25,000, সেখান থেকে 30,000, সেখান থেকে দেখা গেল 30 বছরে ওই 20,000-এর লোনটা আপনার চলে গিয়েছে 5 লাখ। এই কারণে এটা খুব ধিকৃত নিন্দিত একটা ব্যাংক। এর যে পারফরমেন্স খুব ভালো তা নয়। অনেকগুলো কমিটি আছে, অনেকগুলো আপনার এসআইটি বসিয়েছিল হাসিনা সরকার এই ইউনুসের বিরুদ্ধে। সবচেয়ে বড় কথা যেটা, ইউনুস তো আপনার বাংলাদেশি ন্যাশনাল, হ্যাঁ উনি তো ওনার সিটিজেন ইউএসএ একদম। আরো বড় কথা যেটা, আমি মানে আপনি আসবেন বলেই আমি বাংলাদেশি কনস্টিটিউশনটা পড়ছিলাম, ওখানে আপনার প্রেসিডেন্ট রয়েছে, প্রাইম মিনিস্টার রয়েছে, অটোনমাস বডিগুলো ডিক্লেয়ার করা হচ্ছে। তো এই বোকা লোকগুলোকে, আমি সরলও বলবো না, বোকা মূর্খ মাথামোটা লোকগুলোকে ইউজ করে এই লোকটা কি করছে, আর বড় আকারে আপনার মানি সাইফিনিং এর একটা হাব বানিয়ে ফেলেছে। সেখানে তো তাহলে একটা বড় অর্থনৈতিক বিপর্যয় ঘটবে বাংলাদেশে। অর্থনৈতিক বিপর্যয় কিন্তু খাতায় কলমে হবে না, আমার যা ধারণা বাস্তবে হবে। মানে রিচ গ্রোয়িং রিচের, পুয়ার গ্রোয়িং পুয়ার হবে। গরিব একটা লোক আছে, তার খাতাটাকে ইউজ করা হবে, সে তার থেকে কোনো বেনিফিট পাবে না। যা চাকরির অবকাশ রয়েছে, যা ব্যবসার অবকাশ রয়েছে, সেগুলো কিন্তু বাংলাদেশে আরো কমে যাবে, কিন্তু ফরেন মানি ঢুকবে। বিভিন্ন যারা কালো টাকা আছে এখান থেকে সাদা করবে, বিভিন্ন রকমের অনৈতিক কাজ হবে। আপনি বলতে পারেন বিভিন্ন আপনার ইলিগাল ট্রাফিকিং যেগুলো হয় বিভিন্ন দেশে, সেই টাকাগুলো ওখানে ঢুকবে। এটাই কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ, এটাই হতে চলেছে। এবং একেবারে নির্দিষ্টভাবে বাংলাদেশের জনগণের জন্য দায়ী। ওরা জেনে শুনে বিষ পান করে যাচ্ছে। মানে আমরা মানে দর্শকদের উদ্দেশ্যে এটাই বলা যে বাংলাদেশের যারা নাগরিক, মানে যারা ভোটার, তারা জেনে বুঝেই এই হাসিনা সরকারকে সরিয়ে নিজেদের ক্ষতির দিকে, মানে নিজেদের দেশের ক্ষতি করার জন্য আর নিজেরাই এগিয়ে গেল। অ্যাবসলিউটলি সো। মানে হাসিনার প্রতি আমার আলাদা করে কোনো রকমের সফটনেস নেই, এই কথা আলাদা যে ভারত সরকারের সঙ্গে এই মুজিবুর রহমান ওয়াজেদ ফ্যামিলি একটা দীর্ঘদিনের সুসম্পর্ক ছিল, এবং অ্যাক্রস দ্য পলিটিক্যাল লাইফ কংগ্রেসও সুসম্পর্ক রেখেছে, বিজেপিও রেখেছে, অন্তর্বর্তী যে সরকার জনতা যারা এসেছিল বা কমিউনিস্টরা এসেছিল, কেউই খারাপ রিলেশন রাখেনি, এটা ঘটনা। কিন্তু আলটিমেট বাংলাদেশের লোকেদের ভুলটা কোথায় হচ্ছে, আমি খুব সংক্ষেপে বলছি। রবীন্দ্রনাথের একটা গান, চাঁদ উঠেছিল গগনে, সেই গানটাকে বিকৃত করলো কে? করলো না রদ্দুর রায়। আমরা গানটাকে ধিক্কার জানাতে পারতাম, কিন্তু কোটি কোটি জনমানুষ, হয়তো আমি আপনি আমাদের মতো লোকেরাও আমরা গানটাকে মানে শুনেছি, কেউ নিন্দে করেছে, কেউ প্রশংসা করেছে, গানটা চর্চায় চলে এসেছে। কিন্তু এটা কি সুসংস্কৃতি? কখনো না। একটা নোংরা ভাষা, গালিগালাজ। সিমিলারলি কোথাও একটা খারাপ জিনিস লেখা রয়েছে, খারাপ কিছু রয়েছে, সেটাকে তুমি ফলো করবে, এটাও কখনো কোনো মানে সুস্থ মানুষের চিন্তা হতে পারে না। ঠিক এই জিনিসটাই বাংলাদেশিরা টানা করে যাচ্ছে। খালি নিজেকে কট্টর প্রমাণ করার জন্য নিজের কুরুল নিজের পায়ে মারছে। ওখানকার যেটা আপনার অ্যাপেক্স ব্যাংক, যেটাকে বলো জনতা ব্যাংক, তার গভর্নর হ্যান ত্যান সবকিছু সাজানো হচ্ছে উপদেষ্টা বলে বা অ্যাডভাইজার বলে, তেমন তো কিছু নেই যে যেই অ্যাডভাইজারের কথা আপনার সমস্ত বাহিনী শুনবে, পুলিশ ফোর্স শুনবে, সমস্ত ক্যাবিনেট শুনবে, এরকম তো কোনো ব্যাপার নেই। তাহলে কাকে বসাচ্ছে, কি বসাচ্ছে, কোনো মাথা মুন্ডু নেই। এখানে আরেকটা বিষয়, যিনি এখন দায়িত্বে বসলেন, তো ওনার সাথে কিন্তু চায়না এবং পাকিস্তানের একটা সুসম্পর্ক আছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি সেই সব দেশেদের সাথে আরো যোগাযোগ স্থাপন বাড়ে, কোথাও কি তাহলে ভারতকে একটা চাপে ফেলার উদ্দেশ্য? আগে পাকিস্তানের কথা বাদ দিন, ওরা একটা ফেইল্ড নেশন, গুড ফর নাথিং, কারোর জন্য কিছু ভালো করতে পারেনি, নিজের জন্য ভালো করতে পারেনি। আমরা তো জানি চায়না বিভিন্ন সময় বিভিন্ন দেশকে নানা রকম ভাবে অর্থ দিয়ে, মানে লোন দিয়ে সাহায্য করে তাদেরকে নিজেদের করায়ত্ত করার একটা চেষ্টা চায়নার মধ্যে অলওয়েজ থাকে। বাংলাদেশে যেটা ব্যাপার হচ্ছে সেটা বলছি শুনুন, সেটা হচ্ছে যে চাইনিজ যারা ইনভেস্টার আছে তারা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করা শুরু করলো। ওয়াই? তার কারণ বাংলাদেশ সেই আন্ডার ডেভেলপ নেশনের মধ্যে পড়ে, যেখান থেকে আপনার বিভিন্ন আপনার অ্যাডভান্স কান্ট্রিগুলো ওরা প্রোডাক্ট কেনে।
চাইনিজরা দেখলো যে বেশ ভালো মজা, তো আমি যদি টাকা পয়সা দিয়ে এখানে আমার ফ্যাক্টরি সেট আপ করতে পারি তাহলে আমি ওই সাবসিডির অ্যাডভান্টেজটা পাবো। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে এই মুহূর্তে একটা চাইনিজ লেবারের ডেইলি আওয়ারলি ওয়েজ হচ্ছে আপনার 54 সেন্ট বা 64 সেন্ট এরকম, ম্যারেজ বাংলাদেশি একটা লেবারের আওয়ারলি ওয়েজ হচ্ছে 36 সেন্ট, মানে অনেক সস্তা, প্রায় হাফ। তো এই লেবারের অ্যাডভান্টেজটা নেওয়া যেতে পারে। আরো বড় কথা যেটা, চায়না কিন্তু আপনার ওখানে তো আপনার ডিক্টেটরশিপ, ওরা ওদের দেশটাকে পুরো মাঠ করে দিয়েছে, নোংরা করে দিয়েছে। এখন ওদের দরকার নতুন কোনো জায়গা যেটা নোংরা করতে পারি, কারণ ওখানকার অনেক এনভায়রনমেন্টাল প্রবলেম হচ্ছে। বিশেষত একটা কথা আপনাদের জেনে রাখা ভালো, সেটা হচ্ছে যে 90% চাইনিজ পপুলেশন কিন্তু ইস্টার্ন পার্টে থাকে, যেটা 30%, 70%-এ কিন্তু 10% মতো থাকে। তার মানে আমাদের যেটা মনে হয় বিশাল বড় দেশ, তো ওই অত পপুলেশন ওদের যে আছে ওটা কোনো ব্যাপার না, তা নয়। ওদের প্রচন্ড পপুলেশনের সমস্যা, সঙ্গে এনভায়রনমেন্টাল প্রবলেম মারাত্মক। এমন কোনো নদী নেই যে নদীটা এই মুহূর্তে চায়নায় পরিষ্কার আছে। তো এইগুলোর থেকে বাঁচতে ওরা বাংলাদেশকে ইউজ করছে, এবং ঠিক এই জায়গা থেকে কিন্তু ইউএস এর সঙ্গে চায়নার মারামারি। অ্যাপারেন্টলি আমাদের মনে হচ্ছে যে চায়নার সঙ্গে খুব ভালো ডিলিং করছে, ভালো হবে, সেটা আমাদের ভুল ধারণা। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে পাকিস্তান এখানে পিকচারে আসছে কেন?